বল। আমি ভুলে গেছি মানে আজ আমরা যাচ্ছি ক্ষেত্রপাল মন্দির, বাবার মন্দির, পানাগড় মিলিটারি বেসের মধ্যে। এই দুজনে বেরিয়েছি দুপুরবেলা কাঠ রোদে, যদিও এখন বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলুন আমাদের সঙ্গে দেখবেন। জয়ন্তী বেশ কদিন ধরে বায়না ধরেছিল ক্ষেত্রপাল বাবার মন্দিরে যাবে পুজো দিতে। সময় শরীর কোনোটাই ভালো যাচ্ছে না ইদানিং। আসলে মনে হয় আর্থিক পরিস্থিতি খারাপ হলে কোনো কিছুই ভালো লাগে না, আর সেটাই যখন খারাপ তখন অন্য কিছু ভালো হবে কি করে। যাক, সব রকম অসুবিধা কাটিয়ে একদিন বেরিয়েই পড়লাম বাবার কাছে পুজো দিতে। আমাদের বাড়ি থেকে মাত্র 24 কিলোমিটার দূরে পানাগড় আর্মি বেসের মধ্যে এই ক্ষেত্রপাল বাবার মন্দির, শিবের মন্দির। অনেকে ডাকেন ঘণ্টেশ্বর শিব বলে। বাবা নাকি খুবই জাগ্রত। বাবার মন্দিরে পুজো দিয়ে ঘণ্টা বাঁধলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। অতএব বেরিয়ে পড়লাম বাবার নাম নিয়ে। প্রথমে ভেবেছিলাম সবাই যাব গাড়ি নিয়ে, কিন্তু তাহলে মিষ্টি কার কাছে থাকবে? তাছাড়া গাড়ির তেল টোল নিয়ে খরচাও পড়ে যাবে অনেক। তাই মিষ্টিকে পুকুল আর মিতুলের কাছে রেখে আমি আর জয়তী বেরিয়ে পড়লাম বাইকে। বেরিয়ে বেশ ভালোই লাগলো। আসলে বহুদিন পরে আমাদের দুজনের এই বাইক ট্রিপ। একসময় যখন প্রেম করতাম আর বিয়ের পরেও বেশ কয়েক বছর দুজনে রোজই বাইকে করে বেড়াতাম। জীবনটা অনেক হালকা ছিল। আমরা সব সময় ডোন্ট ওয়ারি বি হ্যাপি অ্যাটিটিউড নিয়ে থাকতাম বা থাকবার চেষ্টা করতাম। বন্ধুদের কথায় খুবই অ্যাডভেঞ্চারাস ছিলাম তখন। তারপরে আস্তে আস্তে সেই খুশিগুলো কেমন যেন হারিয়ে যেতে লাগলো। একটার পর একটা দুর্ঘটনা, বেশ কয়েকজন কাছের মানুষের মৃত্যু, বিচ্ছেদ, আমাদের বাড়ি বিক্রি হয়ে যাওয়া, সর্বোপরি আর্থিক অনটন কেমন যেন আমাদেরকে ঘিরে ধরতে লাগলো। তেমন অভাব এলে ভালোবাসা নাকি জানলা দিয়ে পালিয়ে যায়। নিজের জীবন দিয়ে বুঝেছি ভালোবাসা সত্যি হলে কোথাও পালায় না, বরং বেড়ে যায়। চরম বিপদের দিনও একে অপরকে আঁকড়ে ধরে জাপটে ধরে কেটে যায়। আমাদের দিনগুলো নিশ্চয়ই আবার হেসে উঠবে একদিন। এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। সেদিন নিশ্চয়ই আপনাদেরকেও জানাবো। পানাগড় রেলগেট পেরিয়ে রন্ডিয়া রোড হয়ে চলে এলাম আর্মি বেস ক্যাম্পের গেটে। সেখানে পরিচয়পত্র জমা দিয়ে ঢুকলাম ভিতরে। আর্মি বেস ক্যাম্পের গেট থেকে প্রায় কিলোমিটার 4 দূরে হচ্ছে এই ক্ষেত্রপাল বাবার মন্দির। ক্ষেত্রপাল বাবার মন্দিরের আগে একটা কালী মন্দির পড়ে, একদম সামনেই। এখন এসছি এখানে। মন্দিরের পিছনেই একটা খুব সুন্দর পুকুর আছে, সেখানে গিয়ে দাঁড়িয়েছি। খুব সুন্দর পরিষ্কার টলটলে জল, তার উপরে শীতের দুপুরের মিঠে রোদ পড়ে কি সুন্দরই না লাগছে। মনে হচ্ছে এখানেই অনেকক্ষণ বসে থাকা যায়। খুব সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ মন্দিরের ভিতরে। সত্যি কথা বলতে কি, দুপুর বলেই বোধহয় একজন লোকও ছিল না, আমরা দুজনেই খালি ছিলাম। মন্দির দেখে মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম ক্ষেত্রপাল বাবার মন্দিরের দিকে। এই সামনেই। এই মন্দির নাকি অনেক প্রাচীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন এখানে এই আর্মি ক্যাম্পটা হয়েছিল তারও আগে থেকে মন্দিরটা আছে। বেশ কয়েকবারই এই মন্দিরকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু সেটাতে নাকি সফল হয়নি। তারপর থেকে আর্মি এই মন্দিরটাকে মেনটেন করে।
এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এই হাজার হাজার ঘন্টা বাঁধা রয়েছে এখানে। যে কেউ এখানে পুজো দিতে পারে, পুজো দেওয়ার পরে একটি করে ঘন্টা বেঁধে দেয়, কেউ একটা, কেউ দুটো, কেউ অনেকগুলো ঘন্টা বেঁধে দেয় যাতে তাদের মনস্কামনা পূর্ণ হয়। এই মন্দিরের ভেতর ফটোগ্রাফি প্রহিবিটেড, তবু চেষ্টা করলাম অল্প অল্প ছবি তুলে সেগুলো আপনাদেরকে দেখাতে। মন্দিরের পাশে ছোট্ট এক চিলতে ফাঁকা জমি আর পুকুর, আর তারপরেই রয়েছে একটা বিরাট বড় পুরনো দিনের ভাঙা বাড়ি, ভিতর দিয়ে গাছ বেরিয়ে গেছে। ভাঙা বাড়িটার মধ্যে দিয়ে যে গাছটা উঠেছে সেই গাছটার ডালে কত টিয়া পাখি। এই আমরা এখন পানাগড়ে ক্ষেত্রপাল মন্দিরের পাশে, ক্ষেত্রপাল বাবার মন্দির, পুজো দিয়েছি। পুজো দিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে একটা এই পুকুর আছে খুব সুন্দর, এই পুকুরটার পাশে বেঞ্চ করা আছে, আমরা দুজন বসলাম এখানটা। খুব একটা সিরিন পরিবেশ, খুব মানে শান্তির পরিবেশ একটা। দাদি কিছু বলবি? কি বলবো, খুব ভালো লাগছে, শীতের প্রথম বেড়াতে আসা। আর আমাদের পিছনেই একটা এরকম একটা বাড়ির মতন আছে, পুরনো বাড়ি, তার মাঝখান দিয়ে একটা গাছ বেরিয়েছে। কত বড় গাছটা, এখানে কত পাখি। মন্দিরের গেটের পাশেই বেশ কিছু স্মৃতিসৌধ তৈরি করা আছে, অনেকের নাম লেখা আছে দেখলাম। এখানে শহীদদের প্রতি একটা আছে। স্মৃতিতে বাঁধা শহীদদের। এখানেও অনেক ঘন্টা বাঁধা আছে। ক্ষেত্রপাল বাবার মন্দির দেখা, পুজো দেওয়া শেষ, কিছুক্ষণ বসলাম, বিকেল হয়ে আসছে। এবার আমরা ফিরছি বাড়ির দিকে। পড়ন্ত বিকেলের রোদ গায়ে মেখে আমরা ফিরে চলেছি বাড়ির দিকে। এই রাস্তাগুলো দারুণ, টারম্যাক রোড, দুপাশে জঙ্গল, মাঠ, খুব সুন্দর ভিউ। এই রাস্তায় বাইক রাইড করতে দারুণ লাগে। বন্ধুরা যারা এতক্ষণ আমাদের ব্লগ দেখছেন তারা আরেকটু দাঁড়ান, চলে যাবেন না, এরপরেও একটা দারুণ জিনিস আছে। দুপুরে আমরা লাঞ্চ কোথায় করলাম সেটা দেখাবো, আর তার সঙ্গে থাকবে আমাদের বাড়ি থেকে পালিয়ে হানিমুনে যাওয়ার গল্প, সেটাও বেশ ইন্টারেস্টিং। ফেরার সময় এই পানাগড় মোরগ্রাম হাইওয়ের মোড়টা, মানে যেটা দার্জিলিং মোড়, আমাদের পুরনো দার্জিলিং মোড়, ফেরার সময় দার্জিলিং মোড়ে দাঁড়ালাম। এদিকটাতে খুব একটা আর আশাই হয় না, যেহেতু আমরা কলকাতা যাই তো গাড়ি নিয়ে বা বাসে হলেও ওই বাইপাস দিয়ে চলে যাই। এই মোড়টা এখন এরকম হয়েছে। এখন বাজে প্রায় 3:45, আমরা এই বাবা হোটেলে, বাবা রেস্টুরেন্টে খেতে দাঁড়ালাম। একটা সময় এখানে ওদিকে নাগ হোটেল আছে, দেখা যাচ্ছে পিছনে আমার, ওই নাগ হোটেলে রাত্রিবেলা 12টার সময় চা খেতেও আসতাম। বোহেমিয়ান লাইফ ছিল কিছুটা। তো রুটি আর তরকা খাবো, একটু টাইম লাগবে, আমি ওই জন্য বাইরে বেরিয়ে এলাম। আর এই রাস্তাটা এটা চলে যাচ্ছে হচ্ছে বোলপুর, মানে ইলামবাজার হয়ে মোরগ্রাম হাইওয়ে আর কি, সোজা শিলিগুড়ি, আমাদের দার্জিলিং যাওয়ার রাস্তা। খুবই সুন্দর ছিমছাম হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আমরা বলেছি
ডিম তড়কা হাফ প্লেট করে 2 জায়গা, আর স্যালাড আর তাওয়া রুটি। তড়কাটা দিয়ে গেছে, রুটিটা ওনার বানাচ্ছে। তড়কাটা টেস্ট করে দেখি কেমন। দেখো তড়কাটা টেস্ট করে। ভালো। ফাইনালি আমাদের রুটি চলে এসেছে। হ্যাঁ খিদে পেয়েছে। হ্যাঁ, অনেকটা বাইক চালিয়েছিস। কারণ এই হোটেলটার নাম ছিল চিরকালী, এখন মনে হয় একটু ডাউন হয়ে গেছে, কারণ আগে তো সবাই এই রাস্তা দিয়ে যেত। হ্যাঁ, এখন এটা হয়ে গেছে না? তোর মনে নেই আমরা যখন প্রথমবার সান্দাকফু যাই হানিমুন করতে, তখন রকেটটা এখানে দাঁড়িয়েছে। হ্যাঁ, বেশ। সে আমাদের হানিমুনের দিনের কথা খুব মনে পড়ছে। আমরা মানে একরকম বাড়ি থেকে পালিয়ে মানে আমরা বলে গেছিলাম যে গ্যাংটক যাচ্ছি, দিয়ে গ্যাংটক যাওয়া হয়নি। আমরা চলে গেছিলাম দার্জিলিং থেকে, তখন দার্জিলিংয়ের গন্ডগোল চলছে 2003 সালে। বাড়িতে বললে মানবে না, দার্জিলিং চলে গেছি, আর ওখান থেকে গেছি সান্দাকফু। ফার্স্ট হানিমুন, মানে আমাদের ফার্স্ট টাইম সান্দাকফু সে বাড়ি। তো এখানে রকেটটা দাঁড়িয়ে ছিল রাত্রিবেলা, আমরা খেয়েছিলাম। তো এখন খেতে খেতে খালি মনে পড়ছে, এখন তো আর্থিক অবস্থা খুব খারাপ। এত খারাপ আর্থিক অবস্থার মধ্যে তখনও খুব ভালো ছিল না। মানে আমি 8,000 টাকা ধার করে গেছিলাম, 2,000 টাকা বাঁচিয়ে ফিরেছিলাম 2003 সালে ডিসেম্বর মাসে। এখন খুবই খারাপ একটা কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। যদি পকেটে পয়সা থাকতো, এখন আবার রকেট চেপে দার্জিলিং চলে যেতাম বা নর্থ বেঙ্গল চলে যেতাম। মেয়েরাও খুব বলছিল আবার কবে বেড়াতে যাওয়া হবে কে জানে। আচ্ছা, সেই কথাটাই খুব মনে পড়ছে আর কি, যাদেরকে বলছিলাম। যা খাওয়াটা এনজয় করি, ফালতু দুঃখ করে লাভ নেই। তরকারিটা বেশি ঝাল নেই না? না, তরকারিটা একদম পারফেক্ট, দারুণ। যেটা অনেকদিন পরে খুব ভালো তরকারি। আর রুটিগুলো কি সফট? একদম সফট। খাওয়া কমপ্লিট, লাস্টে 1 কাপ মানে 1 ভাঁড় করে গরম গরম চা। বিকেলে হয়েছে চা, ভালো, খুব সুন্দর চা, মোটা দুধের চা, পোড়া পোড়া ভাব, যেটা যে কোনো ধাবারই বৈশিষ্ট্য আর কি। সেরকম চা খেয়ে এবার আমরা বেরিয়ে যাবো। খাওয়া শেষ, এখন আমরা বেরোবো। বিলও খুব কম হয়েছে, 196 অব্দি। মানে আমরা রুটি খেয়েছি 4টে করে, 2টো হাফ তড়কা, 2টো চা আর একটা স্যালাড, একটা জলের বোতল, সব নিয়ে যথেষ্ট চিপ, 196। টাটা। এবার হেলমেট নিয়ে নিই, বেরোবো না। সেদিন একটা দুর্দান্ত সোনালি বিকেলের সানসেট দেখতে দেখতে বাড়ি ফিরলাম। সেই দৃশ্যটা আপনাদেরকে না দেখিয়ে যায় কি করে। দেখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অপেক্ষা করুন আমাদের পরের ব্লগের জন্য। খুব শিগগিরই ফিরে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। টাটা।